2013 সালের এই ঘটনা যা পুরো দেশকে কাঁদিয়েছিল। আপনি নিশ্চয়ই বর্বরতার ডজন ডজন গল্প শুনেছেন, কিন্তু আজ আমরা আপনাকে যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি তা শুনে আপনিও হতবাক হয়ে যাবেন। আপনি চোখের জল থামাতে পারবেন না। 2013 সালে প্রায় পুরো দেশ এই ঘটনায় কেঁদেছিল। এই মামলার শুনানির সময় মামলার আইনজীবী এই অপরাধকে নারীদের বিরুদ্ধে সাংঘাতিক এবং অত্যন্ত নৃশংস বলে ঘোষণা করেছিল। একই সাথে এই মামলার শুনানির সময় বিচারক রায় দেওয়ার সময় এমন একটি কথা বলেছিল যা সকলের চোখে জল ভরে দিয়েছিল। এই ঘটনাটি কী ছিল এবং কোথায় ঘটেছিল, এই মামলার শুনানির সময় বিচারক কী বলেছিল, এই মামলার পুরো ঘটনাটা আসুন আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে সব কিছু জেনে নিই। তারিখটি ছিল 1 মে 2013। দিল্লির নারেলার বসবাসকারী প্রীতি রাঠির জন্য এই দিনটি ছিল খুবই বিশেষ। আজ প্রথমবারের মতো প্রীতি দিল্লির বাইরে যাচ্ছিলেন। প্রথমবারের মতো বাড়ি থেকে বের হয়ে বাইরে যাওয়ার কারণে সে একটু নার্ভাস ছিল, কিন্তু খুশিও ছিল, কারণ প্রীতি এমন একটি কাজ করেছিল যার জন্য তার পুরো পরিবার গর্বিত ছিল। আসলে 23 বছর বয়সী প্রীতি রাঠি দিল্লি থেকে নার্সিং নিয়ে পড়াশোনা করেছিলেন। পড়াশোনা শেষ করার পর এই সময় ভারতীয় নৌবাহিনীতে একজন নার্সের পদ খালি ছিল। প্রীতি রাঠিও এই চাকরির জন্য আবেদন করেছিলেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং সফলও হয়েছিলেন। প্রীতি নৌবাহিনীতে নার্সিং অফিসার হিসেবে নির্বাচিত হন এবং এখন প্রীতিকে মুম্বাইয়ের কোলাবায় নৌসেনা অফিসে রিপোর্ট করতে যেতে হচ্ছিল। তাই তাকে আইএনএস মুম্বাইতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে দায়িত্বে যোগ দিতে বলা হয়েছিল। এই কারণেই প্রীতি মুম্বাই যাচ্ছিলেন। প্রীতি পারিবারিক মেয়ে। প্রথমবার দিল্লির বাইরে যাওয়ার সময় তার বাবা অমর সিং রাঠি, কাকা বিনোদ কুমার দাহিয়া এবং কাকিমা সুনিতা দাহিয়াও তার সাথে মুম্বাই যাচ্ছিলেন। তাদের সকলকে গরিব রথ এক্সপ্রেসের মাধ্যমে মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে পৌঁছতে হচ্ছিল। 1 মে 2013 তারিখে ট্রেনটি দিল্লির নিজামুদ্দিন স্টেশনে থামে। ট্রেনটি থামার সাথে সাথেই প্রীতি তার পরিবারের সাথে ট্রেনে উঠে পড়েন এবং তারা সবাই তাদের আসনে বসে পড়েন এবং ট্রেনটি তার গন্তব্যের দিকে এগিয়ে যায়। এই ট্রেনে প্রচুর ভিড় ছিল, সিটে প্রচুর লোক ছিল, অনেক লোক দাঁড়িয়েও ছিল। তো বগিতে প্রচুর শব্দ হচ্ছিল। ট্রেনে একজন যুবকও ছিল যে মুখ লোকাচ্ছিল এবং টুপি পরেছিল। সে কারোর সাথে কথা বলছিল না, কিন্তু মাঝে মাঝে সে উঠে বাথরুমে যেত, মাঝে মাঝে ফিরে এসে সিটে বসত। আর সে প্রায়ই প্রীতির দিকে তাকানোর চেষ্টা করছিল। এমনকি প্রীতির পরিবারের সদস্যরাও এটা লক্ষ্য করেছিল, আর তারা তাই আরও একটু সতর্ক হয়ে উঠেছিল। যাই হোক, সবাই ঘুমাতে গেল। রাত কেটে গেল। সকাল হওয়ার সাথে সাথে সবাই উঠে পড়ল। এখন তারিখটি পরিবর্তন হয়ে 2 মে 2013 হয়েছে। প্রীতি এবং তার পরিবারকে বান্দ্রা টার্মিনালে নামতে হয়েছিল। ট্রেনটি সকাল 8:05 বান্দ্রা স্টেশনে পৌঁছয়। প্রীতি, তার বাবা আর কাকা এবং কাকিমা সবাই ট্রেন থেকে নেমে গেল। এখান থেকে সবাই তাদের পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। ট্রেন থেকে নামার পর প্রীতি একটু ক্লান্ত বোধ করছিল, তাই সে একটু ধীরে ধীরে হাঁটছিল। অন্যদিকে প্রীতির বাবা এবং তার কাকা এবং কাকিমা প্রীতির থেকে কয়েক কদম এগিয়ে হাঁটছিল। যখন প্রীতি দেখল যে তার বাবা, কাকা এবং কাকিমার থেকে সে পিছিয়ে আছে, তখন সে দ্রুত হাঁটতে শুরু করলো যাতে সে তাদের কাছে পৌঁছতে পারে। প্রীতি দ্রুত হাঁটতে শুরু করার সাথে সাথেই হঠাৎ অনুভব করল যে কেউ তার কাঁধের পেছন থেকে তাকে স্পর্শ করে ডাকছে। প্রীতির পা হঠাৎ থেমে গেল। প্রীতি মুখ ঘুরিয়ে নেওয়ার সাথে সাথেই দেখতে পেল সেই একই ছেলেটি যে মুখ লুকিয়ে বসেছিল তাদের কামরায়, আর সে ক্রমাগত তার দিকে তাকানোর চেষ্টা করছিল। তাকে দেখার পরই
প্রীতি কিছু বোঝার আগেই সেই মুখোশধারী ছেলেটি একটি বাক্স বের করল এবং পরের মুহূর্তেই সেই বাক্স থেকে কিছু একটা প্রীতির মুখের দিকে ছুঁড়ে মারল। প্রীতির দিকে ছুঁড়ে দেওয়ার সাথে সাথেই জিনিসটি প্রীতির মুখ স্পর্শ করার সাথে সাথেই হঠাৎ প্রীতি চিৎকার শুরু করলো। প্রীতির কণ্ঠস্বর শুনে তার বাবা, কাকা এবং কাকু তার দিকে দৌড়ে আসতে শুরু করে। অন্যান্য যাত্রীরাও প্রীতির চারপাশে জড়ো হতে শুরু করে। প্রীতির অবস্থা দেখে লোকেরা বুঝতে পারল যে কেউ আসলে তার মুখে কিছু একটা ছুঁড়ে মেরেছে। প্রীতির বাবা, কাকা, কাকিমা প্রীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করার সাথে সাথেই কয়েক ফোঁটা রাসায়নিক তরল তার হাত থেকে তার বাবা, কাকারও হাতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাদের হাত জ্বলতে শুরু করে। তবুও তারা সবাই তাদের ব্যথা ভুলে প্রীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। প্রীতির বাবা এবং কাকা তৎক্ষণাৎ তাকে তুলে স্টেশন মাস্টার অফিসে নিয়ে যায়। প্রীতির প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং ক্ষত খুব গভীর হওয়ায় রেলওয়ে অফিসার তৎক্ষণাৎ প্রীতিকে অন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়। আহত সকলকে এবং প্রীতিকে স্টেশন থেকে ভাবা হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু প্রীতির অবস্থা খুবই গুরুতর ছিল, তাই তাকে ভাবা হাসপাতালের পরিবর্তে কাছের গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অন্যদিকে মুখোশধারী ছেলেটি প্রীতির উপর রাসায়নিক তরল ছুঁড়ে দৌড়াতে শুরু করে। প্রীতির চিৎকার শুনে প্রীতির ঠিক পাশে দাঁড়িয়ে থাকা সমীর শেখ নামে এক যুবক তৎক্ষণাৎ ওই বাক্সটি তুলে নেয় এবং হঠাৎ কি ঘটেছিল তা বোঝার চেষ্টা করে। ঠিক তখনই বাক্স থেকে ওই রাসায়নিক তরল সমীরের হাতে পড়ে। সে তৎক্ষণাৎ বাক্সটা ছুঁড়ে ফেলে এবং বুঝতে পারে যে এই মেয়েটির ওপর অ্যাসিড আক্রমণ করা হয়েছে এবং সে দ্রুত সেই মুখোশধারী লোকটির পিছনে দৌড়তে শুরু করলো। সে চিৎকার করে বলল, সেলিম, সালমান, ওকে ধরো, ওকে ধরো। আসলে সেলিম ও সালমানও সমীরের বন্ধু ছিল। সেই কারণে যখন সমীর বুঝতে পারল যে মেয়েটির উপর অ্যাসিড আক্রমণ করা হয়েছে, তখন সে মুখোশধারী লোকটির পেছনে দৌড়তে শুরু করলো। সে তার দুই বন্ধুকেও মুখোশধারী ছেলেটিকে ধরতে বলল। সেই লোকেরাও মুখোশধারী লোকটিকে অনুসরণ করতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মুখোশধারী লোকটি তাদের সকলকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সমীর শেখ, সেলিম এবং সালমান এই তিনজনের নাম মনে রাখবেন, কারণ এই তিনজন এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রীতিকে গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা শুরু হয়। প্রীতির বাবা, কাকা, কাকিমা এবং সমীর শেখকেও ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ভালো করে দেখতে শুরু করে। সমীরের ক্ষত খুব একটা গভীর ছিল না, সেই কারণে তাকে কিছুক্ষণ পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং পুলিশ তাকে আবার ঘটনাস্থলে নিয়ে আসে। আর তার বক্তব্যের ভিত্তিতে তারা মামলা দায়ের শুরু করে। এর পাশাপাশি পুলিশ সেখান থেকে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে, কারণ প্রীতিকে ভাবা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তার অবস্থা আরও গুরুতর হয়ে গেছিল। তাই তাকে তাড়াহুড়ো করে গুরু নানক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সমস্যা ছিল, গুরু নানক হাসপাতালে কোনো বার্ন ইউনিট ছিল না এবং অন্যান্য সুযোগ সুবিধারও অভাব ছিল। সেই কারণে কিছুক্ষণ পর প্রীতিকে গুরু নানক হাসপাতাল থেকে মাসিনা হাসপাতালে রেফার করা হয়। মাসিনা হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই প্রীতির চিকিৎসা শুরু হয়। এখানেও পুলিশ প্রীতির বক্তব্য রেকর্ড করতে মাসিনা হাসপাতালে পৌঁছয়, কিন্তু ক্ষত এত গভীর ছিল যে প্রীতির কণ্ঠস্বর চলে গিয়েছিল। প্রীতির মুখমণ্ডল মারাত্মকভাবে পড়ে গেছিল, সেই সাথে তার ঘাড়েও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, তাই প্রীতির বক্তব্য তখন রেকর্ড করা যায়নি। প্রীতির শরীর নিশ্চিতভাবে গভীরভাবে আহত ছিল, কিন্তু প্রীতির সাহস তখনও ভাঙেনি, আর সে তার সমস্ত আবেগ এবং সাহস দিয়ে লড়াই করছিল। এখন প্রীতি ইচ্ছা করলেও কিছু বলতে পারছিল না, তাই সে হাত দিয়ে লিখতে ইশারা করল। এরপর প্রীতিকে একটি কলম এবং কাগজ দেওয়া হলো। লেখার পর প্রীতি ডাক্তার এবং তার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করেন। এই অ্যাসিড আক্রমণের খবর মিডিয়াতেও ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে এই খবরটি সংবাদপত্র এবং টেলিভিশনের শিরোনাম হতে শুরু করে। এই ঘটনার সাথে সাথে এই বিষয়টি সারা দেশে ছড়িয়ে পড়ে
এই অ্যাসিড হামলার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে এবং দেশের অনেক জায়গায় প্রতিবাদ অনুষ্ঠিত হয় এবং অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশের উপরও অনেক চাপ দেওয়া হচ্ছিল, কিন্তু সমস্যা ছিল যে অপরাধী সম্পর্কে কোনো সূত্র তারা পাচ্ছিল না। তবে ঘটনার সময় স্টেশনে উপস্থিত কিছু প্রত্যক্ষদর্শীর মতে পুলিশ অপরাধের একটি স্কেচ তৈরি করেছিল এবং অপরাধীর খোঁজ শুরু হয়েছিল, কিন্তু পুলিশের হাত খালি ছিল। এদিকে 4 মে 2013 তারিখে পবন কুমার নামে একটি ছেলে প্রীতির বোন তনুর কাছে ফোন করে এবং প্রীতির কথা জিজ্ঞাসা করে। পবন কুমার বিটেকের ছাত্র ছিল এবং প্রীতিকে ভালোভাবে চিনত। তনু এই তথ্য তার বাবা অমর সিং রাঠিকে দেয় এবং অমর সিং তদন্তরত পুলিশ কর্মীদেরও জানায় যে পবন কুমার নামে একটি ছেলে ফোন করে প্রীতির অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করছিল। এই তথ্য পাওয়ার পর পুলিশ প্রীতিকে সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে যে স্কেচটি তৈরি করা হয়েছিল সেটি দেখায় এবং প্রীতিকে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে চিনতে পারছো? উত্তরে প্রীতি বোর্ডে 3টি নাম লেখে, সত্যম, অঙ্কুর এবং পবন কুমার। প্রীতির মতে স্কেচে দেখা ছেলেটি এই 3 জনের একজন, কারণ প্রীতিও পবন কুমারের নাম নিয়েছিল এবং পবন কুমার ফোন করে প্রীতির অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিল। তাই পুলিশের সন্দেহ হয় পবন কুমার প্রীতির উপর ছুঁড়ে ফেলে থাকতে পারেন এবং সে নিশ্চয়ই প্রীতি বেঁচে আছে না মৃত সেটা জানার চেষ্টা করছে। তাই পুলিশ সন্দেহের জায়গায় পবন কুমারের বিরুদ্ধে তদন্ত শুরু করে আর সঙ্গে সঙ্গে পবন কুমারকে খুঁজতে শুরু করে। কয়েকদিন তদন্তের পর পুলিশ 9 মে 2013 তারিখে পবন কুমারকে গ্রেফতার করে। এই গ্রেফতারের খবর প্রকাশের পর মানুষের ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে এবং তারা অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব কঠোরতম শাস্তি দেওয়ার জন্য দাবি জানাতে শুরু করে। মানুষ প্রীতির সুস্থতার জন্য প্রার্থনাও করছিল যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু প্রীতির অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছিল। অনেক দিন হয়ে গেছে সে মাসিনা হাসপাতালে ভর্তি ছিল আর প্রীতির এখানে অনেক অস্ত্রোপচারও করা হয়েছিল, কিন্তু অবস্থার উন্নতির পরিবর্তনে অবস্থা আরও খারাপ হতে থাকে। প্রীতির অভ্যন্তরিত অঙ্গগুলি মানে ইন্টারনাল অর্গ্যানসগুলি ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছিল। মাসিনা হাসপাতালের ডাক্তার অনুভব করলেন যে প্রীতির অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, তাই তিনি তৎক্ষণাৎ প্রীতিকে বম্বে হাসপাতালে রেফার করলেন যাতে সে আরও ভালো চিকিৎসা পেতে পারে, কারণ এই মামলাটি সরাসরি জনগণের সাথে যুক্ত ছিল এবং মানুষ প্রতি মুহূর্তে প্রীতির অবস্থা সম্পর্কে জানতে চাইছিল। তাই সরকার প্রীতির সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থাও করে। প্রীতিকে বম্বে হাসপাতালে আনার সাথে সাথেই দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল গঠন করা হয় এবং তাদের প্রীতির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়। অনেক চেষ্টা সত্ত্বেও অবস্থা ভালো হওয়ার পরিবর্তনে আরও খারাপ হয়ে যাচ্ছিল। এবার প্রীতি ভেন্টিলেটর সাপোর্টে চলে যায়। তারপরও ডাক্তাররা হাল ছাড়েন না আর তারা প্রীতির জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকে। এই আক্রমণের প্রায় 2 মাস হয়ে গেছে আর প্রীতি এখনও লড়াই করে চলেছিল, কিন্তু শেষ পর্যন্ত 1 জুন 2013 তারিখে প্রীতির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় এবং প্রীতি এতদিন লড়াইয়ের পর মুক্তি পায় এবং এই পৃথিবী ছেড়ে চলে যায়। প্রীতির মৃত্যুর খবরে দেশের শোক এবং ক্ষোভের ঢেউ ওঠে। প্রীতির মৃত্যুর খবরে সকলে হতবাক হয়ে যায়। প্রীতির মৃত্যুর পর ময়নাতদন্ত করা হয় এবং তার মৃতদেহ শেষকৃত্যের জন্য দিল্লিতে আনা হয়, কিন্তু প্রীতির পরিবার সিবিআই তদন্তের দাবিতে শেষকৃত্য করতে অস্বীকৃতি জানায় এবং প্রীতির মৃত্যুর সাথে সাথে একটি প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে সিবিআই তদন্তের আশ্বাস পাওয়ার পর সমগ্র রাজ্যের সম্মানের সাথে প্রীতির শেষকৃত্য সম্পন্ন হয়। প্রীতির মৃত্যু এবং শেষকৃত্যের পর সকলের একটাই দাবি ছিল, প্রীতির খুনিদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়া হোক। পুলিশ পবন কুমার নামে এক ছেলেকেও গ্রেফতার করেছিল,
কিন্তু সমস্যা ছিল পবন কুমারের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। এমনকি রেলওয়ে পুলিশও পবন কুমারের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায়নি। এদিকে প্রীতির বাবা অমর সিং রাঠি জানতে পারেন যে পবন কুমার 2রা মে 2013 তারিখে মুম্বাইতে ছিলেনই না, বরং তিনি রোটাকে ছিলেন। পরে পুলিশ যখন পবন কুমারের ফোন লোকেশন জানতে পারে, তখন তারা জানতে পারে যে ঘটনাটির দিন পবন কুমার আসলে রোটাকেই ছিলেন। কিন্তু এখানে পুলিশের পরিবর্তে প্রথমে প্রীতির বাবা জানতে পারেন যে পবন কুমার সেদিন রোটাকে ছিলেন। এটি ছিল পুলিশের একটি বড় ব্যর্থতা এবং এটি একটি লক্ষণও ছিল যে পুলিশ এই ঘটনার সঠিকভাবে তদন্ত করছিলেন না। অতএব প্রীতির বাবা আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন এবং মুম্বাই থেকে সিআইডি তদন্তের দাবি করেন। আদালত এই অনুরোধে সম্মত হয় এবং সিআইডি মুম্বাইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মামলাটি পরিচালনা করার সাথে সাথে সিআইডি মুম্বাই প্রথমে প্রীতি রাঠির বাড়িতে যায় এবং কিছু তথ্য সংগ্রহ শুরু করে। সিআইডি অফিসার প্রীতির কিছু ঘনিষ্ঠ আত্মীয়কেও জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের সময় এক আত্মীয় পুলিশকে জানায় যে পাড়ার বসবাসকারী অঙ্কুর পাওয়ার নামে এক ছেলে প্রীতির প্রতি একতরফা ভালোবাসা ছিল। সে প্রীতিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু প্রীতি তা প্রত্যাখ্যান করেছিল। এছাড়া অঙ্কুর পাওয়ার প্রীতিকে বিয়ে করার জন্য জোর দিচ্ছিল, কিন্তু প্রীতি এই প্রস্তাবও প্রত্যাখ্যান করে। প্রীতির এক আত্মীয়ের মতে এরপরে অঙ্কুর প্রীতিকে এর পরিণতি ভোগ করার হুমকি দেয়। এটি পুলিশের জন্য একটি বড় সূত্র ছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে অঙ্কুর সম্পর্কে জানতে পারে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পুলিশ অঙ্কুরকে জিজ্ঞাসা করল যে 1 মে 2013 তারিখে তুমি কোথায় ছিলে। অঙ্কুর এর সঠিক উত্তর দিতে অক্ষম হয় এবং সাথে সাথে তার বক্তব্য পরিবর্তন করতে শুরু করে। এছাড়াও পুলিশ অঙ্কুরের 2 হাতের ক্ষত দেখতে পায়। এই ক্ষতগুলি অ্যাসিডের ক্ষতের মতোই দেখতে লাগছিল। অঙ্কুর বারবার তার বক্তব্য পরিবর্তন করতে শুরু করে এবং অঙ্কুরের হাতের ক্ষত দেখে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হতে শুরু করে। অঙ্কুরকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ তাকে 17 জানুয়ারি 2014 তারিখে মুম্বাইতে নিয়ে আসে। মুম্বাইয়ে আসার পর তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কিছুক্ষণ পরে স্পষ্ট হয়ে যায় যে অ্যাসিড নিক্ষেপকারী আর কেউ নয়, অঙ্কুর পাওয়ার। পুলিশ তাৎক্ষণিকভাবে অঙ্কুরকে গ্রেফতার করে এবং তাকে মেডিকেল পরীক্ষার জন্য যে হাসপাতালে পাঠায়। হাসপাতাল থেকে ফিরে আসার পর পুলিশ অঙ্কুরকে আবার জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে অঙ্কুর বলে যে প্রীতিকে সে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু প্রীতি তা প্রত্যাখ্যান করে, যার ফলে সে খুব রেগে যায়। প্রীতি ভারতীয় নৌবাহিনীতেও চাকরি পেয়ে গেছিল যখন অঙ্কুর বেকার ছিল। এই কারণে অঙ্কুরের পরিবার তাকে কটূক্তি করতে শুরু করে। এতে প্রীতির প্রতি অঙ্কুরের হিংসা বেড়ে ওঠে এবং অঙ্কুর প্রীতিকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রীতি যে নৌবাহিনীতে চাকরি পেয়েছে তার আশেপাশের লোকেরাও এই বিষয়ে সচেতন ছিল, আর লোকেরাও জানতো যে প্রীতি 1 মে মুম্বাই যাবে। অঙ্কুরও এই বিষয়ে সচেতন হয়ে যায়। সেই কারণে সে যে ট্রেনে প্রীতি ওঠে সেই ট্রেনে উঠে পড়ে। অঙ্কুর ট্রেনের ভেতরে প্রীতির ওপর রাসায়নিক তরল ছুঁড়ে মারতে চেয়েছিল, কিন্তু ট্রেনের ভেতরে অনেক ভিড় ছিল, আর তার উপর অঙ্কুর যেহেতু ট্রেনের মধ্যে প্রীতির দিকে ক্রমাগত তাকাচ্ছিল, এই কারণে তার বাবা মা একটু বেশি সতর্ক হয়ে ওঠেন। সেই কারণে অঙ্কুর ট্রেনের ভেতর প্রীতির ওপর আক্রমণ করার সুযোগ পায় না। যাই হোক, ভোর 4টে অঙ্কুর ট্রেনের টয়লেটের কাছে দাঁড়িয়েছিল এবং ভেবেছিল যে এই সময় যদি প্রীতি এখানে আসে তাহলে সে তাকে রাসায়নিক তরল দিয়ে আক্রমণ করবে, কিন্তু প্রীতি সেখানে আসেনি। এই কারণে অঙ্কুর নিজের পরিকল্পনায় ব্যর্থ হয়। শেষ পর্যন্ত প্রীতি ট্রেন থেকে নেমে যাওয়ার পর অঙ্কুর তার ওপর আক্রমণ করে। অঙ্কুর অবশ্যই তার অপরাধ পুরোপুরি স্বীকার করেছিল, কিন্তু পুলিশের সামনে প্রমাণ সংগ্রহণ করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। সেই কারণে পুলিশ অঙ্কুর পাওয়ারের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহণ করতে শুরু করে। তদন্তের সময় জানা যায় যে অঙ্কুর মুকেশ ভার্গব নামে এক দোকানদারের কাছ থেকে এই রাসায়নিক তরল কিনেছিল এবং অঙ্কুর এই দোকানে বলেছিল যে ব্যাটারির একটা সে দোকান খুলেছে, সেই কারণেই
এই রাসায়নিক তরল আঙ্কুরের দরকার। আঙ্কুর দোকানদারকে বলেছিল যে সে প্রচুর এই তরল কিনবে, কিন্তু আরও তরল কেনার আগে সে একটু নমুনা দেখতে চায়। এই কারণেই দোকানদার তাকে নমুনা হিসেবে হরলিক্সের একটি বাক্সে প্রায় 2 লিটার এই রাসায়নিক তরল দিয়েছিল। আরও প্রমাণ বের করতে আঙ্কুরের ফোন ট্রেস করা শুরু হয় এবং সেখানে দেখা যায় যে আঙ্কুরের লোকেশন 1 মে নিজামুদ্দিন স্টেশনেই ছিল এবং তারপর 2 মে সকালে তার অবস্থান ছিল মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনালে। আঙ্কুরের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ প্রত্যক্ষদর্শীদের সামনে একটি শনাক্তকরণ পরিচালনা করে। শনাক্তকরণের সময় অনেক লোককে একসাথে দাঁড় করানো হয়। আঙ্কুরকেও এদের মধ্যেই দাঁড় করানো হয়। এরপর সেই সব লোকেদের ডাকা হয় যারা সেদিন এই অ্যাটাকের প্রত্যক্ষদর্শী ছিলেন। ওই প্রত্যক্ষদর্শীদের মতে সমীর শেখ, সেলিম শেখ এবং সালমান শেখ আঙ্কুরকে দেখা মাত্রই চিনতে পারে এবং পুলিশকে বলে যে সে সেই ছেলে যে ওই মেয়েটির উপর রাসায়নিক তরল দিয়ে আক্রমণ করেছিল। এবং পুলিশ ঘটনাস্থল থেকে যে বাক্সটি উদ্ধার করেছিল সেটা তারা অঙ্কুরের হাতে দেখেছিল। এই 3 জন ছাড়াও পবন মালব্য নামে একজন ব্যক্তি আঙ্কুরকে চিনতে পারে। এছাড়াও অন্য একজন ব্যক্তি প্যারেডের সময় আঙ্কুরকে চিনতে পারেন এবং সাক্ষ্য দেন যে আঙ্কুর সেই রাতে ট্রেনে উপস্থিত ছিলেন, কারণ তিনি আঙ্কুরকে প্রায় 4টের দিকে টয়লেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। সমস্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের পর এই মামলার চার্জশিট দাখিল করা হয়, যেখানে আঙ্কুর পাওয়ারকে প্রধান অভিযুক্ত বলে লেখা হয় এবং মামলার শুনানি মুম্বাইয়ের একটি আদালতে শুরু হয়। এটি জেনে আপনি অবাক হবেন যে যখন শুনানির জন্য আঙ্কুরকে আদালতে আনা হয় তখন প্রায়শই তাকে হাসি মুখে দেখা যায়। অনেক সময় সে হাসি মুখে ভিক্টরি চিহ্ন দেখাতো। আদালতে শুনানির সময় পুলিশের পক্ষ থেকে মোট 37 জন সাক্ষীকে হাজির করা হয়। এমনকি আদালতে সমীর, সেলিম এবং সালমান শেখ আঙ্কুরকে চিনতে পেরে সাক্ষ্য দেয়। সমস্ত প্রমাণ এবং সাক্ষী দেখার পর অবশেষে বিশেষ আদালত প্রীতি রাঠের অভিযুক্ত আঙ্কুর পাওয়ারকে আইপিসি ধারা 302 এবং 326B অনুসারে মৃত্যুদণ্ড দেয় এবং তাকে 5,000 টাকার জরিমানাও করা হয়। ভারতের ইতিহাসে এই প্রথমবার কোনো রাসায়নিক তরল আক্রমণকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর MM চিমালকর, যিনি এই মামলাটি পরিচালনা করছিলেন, তিনি প্রীতি রাঠির এই কেসটিকে আজ পর্যন্ত কোনো মহিলার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ বলে ঘোষণা করেছিলেন। অন্যদিকে এই মামলার শুনানিরত বিচারক বলেছিলেন যে যে এই আক্রমণের কারণে প্রীতির মুখটা এতটাই পুড়ে গেছিল এবং এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছিল যে প্রীতি যদি তার মুখ নিজে দেখতেন তাহলে সম্ভবত সেই দিনই তিনি তার দেহত্যাগ করতেন। এই টিপ্পনী অঙ্কুরের নিষ্ঠুরতা দেখানোর জন্য যথেষ্ট ছিল। আঙ্কুর পাওয়ার যে কত নিজ মনের মানুষ ছিল সেটা এখান থেকে প্রমাণিত হয়। প্রীতির সাথে সে যাই করেছে তার জন্য তার অনুশোচনাও ছিল না। সে আদালতে দাঁড়িয়ে হাসছিল। তার নিষ্ঠুর হাসি প্রীতির পরিবারের ক্ষতে লবণের মতো কাজ করছিল। যদিও আঙ্কুর পাওয়ারকে মুম্বাই সেশনস কোর্ট থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু আঙ্কুর এই সিদ্ধান্তের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্টের বিচারপতি VP ধর্মাধিকারী এবং বিচারপতি PD নায়ক এই মামলাটি শুনেছিলেন। দীর্ঘদিন ধরে এই মামলাটি শোনার পর 2019 সালের জুন মাসে বম্বে হাইকোর্ট সেশনস কোর্টের রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করে। প্রীতি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন এবং প্রীতির বাবা মাকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই যন্ত্রণার সামনে কেবল যাবজ্জীবন কারাদণ্ডই নয়, মৃত্যুদণ্ডের শাস্তিও কম হতো। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কী? আর কিছু মানুষকে এরম অপরাধের থেকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি? অঙ্কুর সম্পর্কে আপনার ধারণা কি? আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। যদি এখনও আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
যাতে আমরা আপনার জন্য এই ধরনের ভিডিও আরও নিয়ে আসতে পারি।